স্যার স্যার আমাদের চ্যাপ্টার নাম ছিল যে এগ্রিকালচারাল ফেমিনাইজেশন। কি কি কন্টেন্ট ছিল, কন্টেন্ট গুলো বলো। স্যার কন্টেন্ট গুলা স্যার যে জেন্ডার এবং সেক্স এর মধ্যে আলোচনা ছিল, মানে ডিফারেন্স কি কি, তারপরে বিভিন্ন ডিসক্রিমিনেশন ছিল জেন্ডার সেক্স এর মধ্যে, আর জেন্ডার রোলস রিলেশনস, কনস্ট্রাকশন অফ জেন্ডার, এগুলাই ছিল স্যার। আচ্ছা, মেয়েদের মধ্যে থেকে জিজ্ঞেস করি। $47 মনিরা, মনিরা 47, মনিরা 47 শুনতে পাচ্ছ? মনিরা 47, কি ব্যাপার, এরা কি শুধু অন করে কি চলে যায় নাকি? এর আগে সাকিব, ওই যে 308 আইডি নাম্বার, সেও কথা বলে না, আরো দুইজন কথা বলে নাই। সুমাইয়া লিয়া বলো। জি স্যার। বলো তুমি, আমরা যে চ্যাপ্টারটা স্টাডি করতেছি এটার উদ্দেশ্যটা কি? শুনতে পাচ্ছ তুমি? জি স্যার। বলো, আমরা যে এগ্রিকালচারাল ফেমিনাইজেশন চ্যাপ্টার, এটা যে স্টাডি করছি, এটার উদ্দেশ্যটা কি? কারণ প্রত্যেকটা কিছুরই তো জাস্টিফিকেশন আছে, কি জন্য আমরা এগ্রিকালচারাল ফেমিনাইজেশন পড়বো, এটা পড়লে কি জানতে পারবো, কি লক্ষ্য উদ্দেশ্য, কি বাস্তবায়ন হবে। হ্যাঁ, তোমার কনটেক্সটে বলো, তুমি অ্যাকচুয়ালি এজ এ ফিমেল হিসাবে, তুমি এগ্রিকালচারিস্ট হিসাবে, তুমি এই চ্যাপ্টারটা পড়ে তুমি তোমার কন্ট্রিবিউশন কি হবে বলো, আমি আরো অনেক সহজ করে দিলাম তোমার জন্য। স্যার উমেন এমপাওয়ারমেন্টের জন্য। উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য হয়, এটা কিভাবে হবে, কি কি কনটেক্সট, এটা একটা পারপাস হতে পারে। হ্যাঁ, উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য। এম্পাওয়ারমেন্ট কি চোখে দেখা যায়? স্যার চোখে দেখা বলতে মানে যে কোনো কাজে মেয়েদের উন্নতি অগ্রগতির মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে তো। তুমি হেজিটেট ফিল করছো কি, বলো। একটা উদ্দেশ্য তো ভালোই বলা, যে যেহেতু এগ্রিকালচারাল ফেমিনাইজেশন স্টাডি করব, তুমি আবার কৃষিবিদ হবে, সুতরাং উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে তোমার কাজ করার একটা ইচ্ছা আছে। হ্যাঁ, উইমেনদের কিভাবে এম্পাওয়ার করা যাবে, সুতরাং জেন্ডারের বিষয়টার মধ্যে উইমেন এম্পাওয়ারমেন্ট একটা ভাইটাল ইস্যু, এটা হতে পারে। সুতরাং কিভাবে তাদেরকে এম্পাওয়ার করবা বলো, যারা নন এম্পাওয়ার, যারা এম্পাওয়ার না, তাদেরকে কিভাবে এম্পাওয়ার করবা? আগে বলো, শিক্ষার তুমি মাধ্যমে। তুমি কি এই লেভেলে এম্পাওয়ার কিনা? তুমি তো অনার্সে পড়ো না এখন, জি তুমি বলো তুমি সোশ্যালি, মানে ফ্যামিলিগত ভাবে বা সামাজিক ভাবে বা এগ্রিকালচার ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসাবে এইখানে, ও একটা পরিবেশে তুমি বসবাস করো, তুমি নিজে এম্পাওয়ার কিনা বলো। স্যার আমি এম্পাওয়ার হব যখন আমি একটা জব করব। মানে এম্পাওয়ার হওয়ার জন্য জব দরকার না? নিজের জন্য আর কি। জি স্যার। তার মানে এখন তুমি এম্পাওয়ার না, না হওয়ার কারণগুলো কি? কারণ তোমার জব নেই, তুমি কি ডিপেন্ডেন্ট কার উপর, বাবার উপর? স্যার ফ্যামিলি, আব্বু আম্মু। বাবা মায়ের উপর ডিপেন্ডেন্ট, তাদের কথা শুনতে হচ্ছে, তোমার স্বাধীন মতো তুমি চলতে পারছো না, তাই না? জি স্যার। এম্পাওয়ার হলে স্বাধীন মতো কি কি কাজ করবে বলো। তোমাকে যে কথাগুলো বলতেছি এটা সব ছাত্রছাত্রীর জন্যই, ঠিক আছে? আর তুমি শুধু স্যাম্পল হিসেবে এখানে আসছো, এটা কিন্তু সবাইকে মনোযোগ দিয়ে বুঝতে হবে আমি কেন এই যে কথাগুলো জিজ্ঞেস করছি। বলো, তোমার অ্যাক্টিভিটিস গুলো কি হবে যখন তুমি এম্পাওয়ার্ড হবে? যখন তুমি এম্পাওয়ার্ড হবে তখন কি করবে?
এখন কি ফ্যামিলিতে অনেক ভয়ে ভয়ে থাকো নাকি? না স্যার, তেমন না তো। হুম, মানে কোনো ক্ষেত্রে তোমার এম্পাওয়ারমেন্ট নেই ফ্যামিলিতে? কোনো মনে করো কোনো ডিসিশন হচ্ছে সেখানে তোমার মতামতের কোনো কিছুই নেই? হ্যাঁ, ডিসিশন মেকিং এ মানে একটা বড় রোল প্লে করে ফ্যামিলিতে এখন মেয়ে ছেলেরা। হ্যাঁ, তোমার কি বড় ভাই আছে? না স্যার, আমি বড়। আচ্ছা, সেই হিসাবে তো তোমার বড় মেয়ে হিসেবে ফ্যামিলির বড় সন্তান হিসেবে তোমার কিছু দায়িত্ববোধ আছে, সেখানে তোমার যে কন্ট্রিবিউশন সেগুলো কি ইয়া করা হয়, অ্যাকসেপ্ট করা হয় বা প্রাধান্য দেওয়া হয়, এরকম কোনো কিছু আছে না নিশ্চয়ই? জি স্যার। কি কি বিষয় সেটা বলো। সেটা যে কোনো বিষয় হতে পারে ফ্যামিলি ডিসিশনে। একদম নিতান্তই পার্সোনাল এরকম বিষয় না, অন্য অন্য বিষয়গুলো হতে পারে, সামাজিক বিভিন্ন বিষয় হতে পারে। পছন্দ অপছন্দের বিষয় হতে পারে। যেমন তোমার যে কাপড় চোপড় ড্রেস আপ এগুলো কি তোমার মা পছন্দ করে না তুমি? না স্যার, আম্মু বলে যে মানে তোমার যেটা পছন্দ সেটাই কিনবা, আমার পছন্দই কিনা স্যার। তো ভালো, তোমার তো এখানে একটা সুযোগ আছে, এখানে তো তুমি এম্পাওয়ার্ড। হ্যাঁ, সবকিছু জি মিলেই স্যার। হ্যাঁ, এখানে তো তোমার যেহেতু পছন্দের বিষয়টা আর তোমার সিদ্ধান্তের বিষয়ে তাদের রেসপেক্ট আছে। হ্যাঁ, সেটা এরকম কি সবার ক্ষেত্রে আছে মনে করো তুমি? তোমার যারা বান্ধবী আছে আর তাদের সবার ক্ষেত্রে এরকম বিষয়টা? কারণ স্যার, অনেকে তো তার নিজেদের মায়ের পছন্দে কিনতে পছন্দ করে, আবার কেউ নিজের পছন্দে কিনতে পছন্দ করে। আবার এখানে প্রাইসের একটা বিষয় থাকে। হ্যাঁ, দামের একটা বিষয় বুঝো তো না? জি তুমি একটা স্যার। দামি পছন্দ করলা বা তোমার ফ্যামিলি সেটা এফোর্ড করার ইয়া নেই, ক্যাপাবিলিটি নেই, তাই না? সেক্ষেত্রে কি কম্প্রোমাইজ করতে হবে না ফ্যামিলির, বা জি তোমাকে কম্প্রোমাইজ করতে হবে? হ্যাঁ, কারণ এম্পাওয়ারমেন্টের লেভেল আছে। হ্যাঁ, এভাবে তো আমাদেরকে চিন্তা করতে হবে এম্পাওয়ারমেন্টের বিষয়টা। হ্যাঁ, এখন 153 জনে চলে আসছে। হ্যাঁ, গুড। যারা যারা এই যে রেসপন্স করো না মানে কথা বলার পরে, হ্যাঁ, তাদের আইডি নাম্বার গুলো কিন্তু এখানে আছে এবং আমি তো ক্লাস নেওয়ার সময় নোট করি। হ্যাঁ, কথা না বললে তাদের জন্য সমস্যা হচ্ছে, সমস্যা হবে ডেফিনেটলি। ওকে, আজকের লেকচারে আমি চলে যাই, তোমাদের এটা নিয়ে আরো 2টা ক্লাস নিব। স্যার, একটা কথা বলার ছিল। হ্যাঁ, বলো। স্যার, এই যে লিয়া বললো যে চাকরি পাওয়ার পরেই হচ্ছে ওর এমপ্লয়মেন্ট আসবে, আসলে কি তখন পুরোপুরি ভাবে আসবে? এটা তোমাদের বিষয়। মেয়েরা কোন কনটেক্সটে বললো এখন, পুরোপুরি তো কখনোই আসা সম্ভব না, তখন তো আরো বেশি ফ্যামিলি, তখন বিয়ে করবে, বিয়ের পর হাজবেন্ডের মতামত, তো শ্বশুর বাড়ির মতামত, সবকিছু মিলেই তখন একটা পরিবেশ বিরাজ করবে। হ্যাঁ, সেই পরিবেশে সে নিজেকে কতটা ফিট করতে পারবে, হ্যাঁ, পরিস্থিতি সামাল দিয়ে তার ডিসিশনটা কতটা ম্যাচ করতে পারবে হাজবেন্ডের সাথে, শ্বশুর বাড়ির লোকজনের সাথে, সবকিছু মিলেই। যেহেতু আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপট ডিফারেন্ট, হ্যাঁ, অন্য দেশের চেয়ে, যে এখানে চাকরি করলে একটা মেয়ে এম্পাওয়ার্ড হয়ে যাবে, হ্যাঁ, এরকম বিষয়টা না। এটা ডিপেন্ড করবে তার উপর, হ্যাঁ, ওভারঅল সামাজিক পরিস্থিতির উপর আর সামনে ফিউচারের উপর, সবকিছু মিলেই। হ্যাঁ, তবে 100% হবে না, তবে তার মতামতের প্রাধান্য ফ্যামিলিতে যেসব মহিলারা চাকরি করে তাদের একটা প্রাধান্য থাকেই, আমরা দেখি। শ্বশুর বাড়ির লোকজন রেসপেক্ট করে, হাজবেন্ডও রেসপেক্ট করে, এটা জেনারেল। আচ্ছা, এক্সেপশন তো থাকবেই। হুম, তুমি কি বললা কথা, তোমার নাম কি বলো? সোহেলি। তুমি তুমি এক্সপ্লেইন করো, আমাকে একটু বুঝিয়ে দাও তাহলে। মানে চাকরির পর হচ্ছে তো এম্পাওয়ার হবে না, তোমার কাছে এরকম মনে হচ্ছে না? কি কি কারণে হবে না, মানে হইলে মানে কি কি ফ্যাক্টর গুলো হওয়ার জন্য তাকে ইনফ্লুয়েন্স করতে পারে? হ্যাঁ, বাধাটা কোথায় বললো? স্যার, যেমন হচ্ছে সে চাকরির জন্য বাইরে যাবে, কিন্তু বাইরে তো সে সব সময় হচ্ছে নিরাপদ থাকবে না। এটা কি এমপ্লয়মেন্টের ভিতরে পড়বে? আমি তো আমার নিরাপত্তাটাই পাচ্ছি না, তাহলে কিসের এমপ্লয়মেন্ট হচ্ছে স্যার? কোথায় সে কোথায় নিরাপত্তা ফিল করবে, অনেক ইনসিকিউর ফিল করবে চাকরির ক্ষেত্রে? জি মানে স্যার, এটা চাকরির ক্ষেত্রে হোক বা রাস্তায় হোক, হয়তো এখন অনেক। হ্যাঁ হ্যাঁ, এটা ডিপেন্ড করে তোমার চাকরির নেচার বা ফিল্ডে চাকরি করবে কিনা, মানে যে এলাকায় চাকরি করবে সেটার পরিবেশ কিরকম, হ্যাঁ, সে লোকাল এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করবে, ওভারঅল সবকিছুর উপর। অনেক স্যার জব আছে মেয়েদের জন্য সিকিউর, যেমন স্কুল কলেজ, হ্যাঁ, ইউনিভার্সিটিতে এই জবগুলো অনেক সিকিউর বাইরে মুভমেন্টের জন্য। হ্যাঁ, যেমন বাস, মানে রাত করে বাড়ি ফিরতে হয় অনেক, এগুলো খুবই রিস্কি জব। হ্যাঁ, এখানে এখানে একজন মেয়ের জন্য অনেক ডিফারেন্ট, মানে ডিফিকাল্ট সার্ভাইভ করা ওইসব পরিবেশে চাকরি করে, যেমন এনজিও কর্মীরা করে। অনেক। হ্যাঁ, কি বলতে চাচ্ছিলা? কন্ট্রিবিউট করো। গুড।
স্যার ও যে বললো যে রাতে বা অন্য কোনো কারণে যে যাতায়াত কারণে সমস্যা হয় জন্য ইয়ে হয়, মানে স্বাধীনতা হয় না, এটা তো স্যার ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন ধরেন স্যার, আমি একদিন রাত করে বাড়ি ফিরছিলাম, আমার তো ফোনটা ছিনতাই হয়ে গেছে, এক্ষেত্রে তো আমারও স্বাধীনতা হলো না, আমি ইচ্ছে করে বাড়ি ফিরতে পারলাম না। এটা স্যার ছেলে আর মেয়ে সবার জন্যই তো প্রযোজ্য স্যার। সোশ্যাল না, মেয়েদের দিকটা অন্যরকম, অন্যটা। আর তোমার ক্ষেত্রে তোমার যেটা হচ্ছে ছিনতাইকারী ধরেছে, ঠিক আছে? জি স্যার। তোমাকে তো ছিনতাইকারী ধরেছে, আর ও কি মিন করতে চাচ্ছে বুঝছো তো নাকি? জি স্যার, কিন্তু স্যার রিস্ক তো সব জায়গাতেই থাকে। হ্যাঁ, এটা দুই ধরনের রিস্ক। এটা তোমার ক্ষেত্রে ছিনতাইকারীর কথা বা যারা মানে ক্রাইম করে এগুলোর সাথে জড়িত। আর মেয়েদের ক্ষেত্রে বিষয়টা অন্য রকমের রিস্ক। হ্যাঁ, রেপ স্যার হয়, তারা আসলে এখানে বের হয় না। হ্যাঁ, বলো। এম্পাওয়ারমেন্ট বিষয়টা হচ্ছে যে সমাজে একটা নিজের পজিশন তৈরি করা, ওমেন এম্পাওয়ারমেন্টটা এই জায়গাতে। আর হচ্ছে ফ্যামিলিতে যখন কোনো এইটা হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট। তারপরে যে স্যার কোনো কাজে ওমেন এমপ্লয়মেন্ট স্যার হইতে যেটা বললো যে স্যার হচ্ছে রিস্কের ব্যাপারটা, যে তার হচ্ছে নিজস্ব একটা রিস্কের, এখানে স্যার ওমেন এমপ্লয়মেন্টটা খাবে যদি স্যার, মানে আমরা যদি স্যার তাদের সেই সিকিউরিটিটা ইনশিওর করতে পারি, তাহলে স্যার হচ্ছে সেটা স্যার ওরা ওটা করতে পারবে। তাছাড়া স্যার যদি তার ওই ভয়টা নিয়ে স্যার তো হচ্ছে বাঁচতে পারবে না ওইরকম করে। জি স্যার, সৌরভ যেটা বলছে এটা রাইট। হ্যাঁ, এক্স্যাক্টলি আমি এটা তোমাদের কাছ থেকে চাচ্ছিলাম। এই কথাটা আমি বলতাম লেকচারের শেষের দিকে, আজকে না হলে পরে, যে এতদিন পড়ানোর পর এটা আগেই বলে ফেলছো যে এম্পাওয়ারমেন্ট কখনোই এক্সিকিউট করা সম্ভব হবে না যতক্ষণ না পর্যন্ত তার যে অপোজিট সেক্স আছে, হ্যাঁ হ্যাঁ, যে এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারবে পুরুষরা। হ্যাঁ, যে না আমরা আমরা আমাদের যে কাউন্টার পার্ট আছে তাদের যে রাইটস আছে, হ্যাঁ, তাদের রাইটসটাকে আমরা এস্টাবলিশ করে দিব। হ্যাঁ, কোনোভাবেই সেটা সম্ভব না। মহিলারা যত আন্দোলন করুক, যত কিছু করুক, যত কিছু পলিসি করুক, যত আইন কানুন হোক, হ্যাঁ, বাস্তবে কিন্তু সেটা মানে এক্সিকিউট হবে না যতক্ষণ না পর্যন্ত তোমার কাউন্টার পার্ট যারা তারা সেটাকে নিজের মতো করে সেন্সিটাইজ করে এবং আন্ডারস্ট্যান্ডিং না নেয়, এটা সম্ভব না কখনোই। হ্যাঁ, এইটা হলে তারপর সেই এম্পাওয়ারমেন্ট আসবে। সেটা সে ইকোনমিক্যালি, সোশ্যালি, কালচারালি, হ্যাঁ, পলিটিক্যালি। এম্পাওয়ারমেন্টের অনেক অনেক ডাইমেনশন আছে, অনেক ভেরিয়েবল আছে। তখন সে সেভাবে এম্পাওয়ার্ড হবে। হ্যাঁ, একজন পলিটিক্যাল লিডার মহিলা, মনে করো এমপি, হ্যাঁ, সে যথেষ্ট এম্পাওয়ার্ড বাংলাদেশের কনটেক্সটে, তাই না? সে যেহেতু পলিটিক্স হোল্ড করে, পলিটিক্সটা বাংলাদেশের ক্ষেত্রে এম্পাওয়ার হওয়ার জন্য বড় একটা বিষয়। দেখো একটা সময় গ্রামের মহিলা মেয়েদের মানে ভোটে নির্বাচন করবে তারা, এটা দাঁড়ানোর প্রশ্নই ছিল না, তাই না? এখন তো দিব্যি তারা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তারপরে কি কি কোঠাভিত্তিক এতজন মেম্বারের মধ্যে একজন মহিলা থাকতে হবে, এই বিষয়গুলো আছে না? মানে লোকাল প্রশাসনের যে ইলেকশন গুলো, এটা তো জানো, পৌরসভা বলো বা সিটি কর্পোরেশন এবং ইউনিয়ন পরিষদে করে দেওয়া হয়েছে। এটা কেন দেওয়া হয়েছে? কারণ তাদের রিপ্রেজেন্টেশন থাকা উচিত, কারণ জনসংখ্যার 50%ই তোমার নারী, তাই না? কারণ তুমি আলটিমেট ডেভেলপমেন্ট যাবা একটা দেশের, সেখানে 50% জনসংখ্যাকে তুমি অগ্রাহ্য করে ডেভেলপমেন্টের স্বপ্ন দেখবে, এটা হবে না, এটা হয় না আলটিমেটলি। সেই জন্য কিন্তু এই যে উইমেনদের এম্পাওয়ারমেন্টের জন্য বা জেন্ডার ইস্যুটাকে মানে সবার মধ্যে সেন্সিটাইজ করার জন্য এই বিষয়টা নিয়ে আসা হয়েছে। এটা খুব কমন একটা বিষয় এখন, সব প্রজেক্ট বলো, ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস বলো, সব জায়গায় এটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এই বিষয়টাকে অ্যাড্রেস করতে হয়, কারণ আমাদের এই পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায়, হ্যাঁ, আমরা আমাদের দৃষ্টিভঙ্গি এখনো সেই ট্রেডিশনাল ওয়েতে, হ্যাঁ, ব্যুরোক্রেটিক ওয়েতেই ফ্যামিলিতে রোল করি। হ্যাঁ, যে এই মহিলারা এটা করতে বাধ্য, তারা এই কাজগুলি করবে, বাইরে যাবে না, পড়াশোনা বেশি করার দরকার নাই। হ্যাঁ, শহরের চেয়ে গ্রামে এখনো স্টিল মানে ম্যাট্রিক পাস করতে পারে না, এর আগে বিয়ে দিয়ে দেয়, বা এডুকেশনের দিক থেকে একটু পিছিয়ে থাকে। এই বিষয়গুলোকে অ্যাড্রেস করানোর জন্য মূলত আমাদের এই ধরনের স্টাডি। আর তোমরা যে সাবজেক্টটা পড়তেছো পিওর এগ্রিকালচারে, তোমাদের এই সোশিওলজি পড়ানো হচ্ছে আর তোমাদের এই জেন্ডারের বিষয়টা পড়ানো হচ্ছে এই জন্যই, যারা আলটিমেটলি এগ্রিকালচারাল সেক্টরের অনেক অনেক দায়িত্ব কিন্তু মহিলাদের হাতে। হ্যাঁ, গ্রামের পোস্ট হারভেস্টের যত অ্যাক্টিভিটিস মহিলারাই করে, কিন্তু আলটিমেটলি তাদের কোনো রিকগনিশন নেই। তারা যে কতটুকু শ্রম দেয়, সময় দেয়, প্রোডাক্টিভ রিপ্রোডাক্টিভ কাজ, ফ্যামিলির সব কাজের পরে এগ্রিকালচারে তাদের যে কন্ট্রিবিউশন, এটার মিনিমাম রিকগনিশন নেই। কারণ তা পুরো আনপেইড ওয়ার্ক, হ্যাঁ, আনপেইড লেবার দেয়, তারা প্রচুর কাজ করে এবং তাদের এই ফ্যামিলি কন্ট্রিবিউশনটাও এটা ন্যাশনাল জিডিপিতে যোগ হয় না।
করলে আমাদের দেশের মাথাপিছু আয় আরো বেড়ে যেত, হ্যাঁ, মহিলাদের যে কন্ট্রিবিউশনটা। তারপরে ছোট ছোট ফার্মগুলোতে দেখা যাচ্ছে মহিলারা প্রচুর পরিমাণ শ্রম দিচ্ছে, গ্রামে নিজের বাড়িতে মাছ চাষ করতেছে মহিলারা, সবজি চাষ করছে, বাড়ির আশেপাশে হাঁস মুরগি ছাগল অনেক কিছু করে গ্রামের মহিলারা, প্রচুর কাজ করে। বাট হাজবেন্ড দেখা যাচ্ছে যে শহরে গিয়ে রিক্সা পাচ্ছে বা অন্য কোনো কাজের সাথে ইনভলভ, হ্যাঁ, গার্মেন্টসে কাজ করছে, যে যেভাবে সুবিধা, কিন্তু মহিলা কিন্তু ছোটখাটো ফার্মগুলো সে মানে মেনটেন করতেছে, এই প্রোডাক্টিভ কাজগুলো করছে, প্লাস পাশাপাশি তার ফ্যামিলির টেক কেয়ার, হ্যাঁ, ছেলে মেয়ে দেখাশোনা থেকে শুরু করে অন্য অন্য অনেক কাজও করতেছে। সুতরাং এগুলো কিন্তু আনরিকগনাইজ থেকে যাচ্ছে। এই বিষয়গুলোকে কিন্তু তোমাদের অ্যাড্রেস করতে হবে যখন তোমরা প্রফেশনাল লাইফে তোমাদের কাজগুলো করবে, তখন এই বিষয়গুলোকে নিয়ে আসার জন্য মূলত এই সাবজেক্টের এবং এই সাবজেক্ট প্লাস এই চ্যাপ্টারের একটা জাস্টিফিকেশন। এটি আমি জানতে চাচ্ছিলাম, এর আগে কাউকে প্রশ্ন করেছিলাম যে তুমি কেন এই বিষয়টা স্টাডি করবে। তো এটার উপর বেস করে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে, হ্যাঁ, তোমাদের এখন আমি স্ক্রিন শেয়ারিং এ দিচ্ছি। এই অ্যাসাইনমেন্টটা সম্পর্কে আমি তোমাদের ইয়া করে দিচ্ছি, একটু ব্রিফ করবো। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। এটা সবাই দেখো এবং এটা লিখো সবাই, হ্যাঁ, পরে আমি এই কিভাবে অ্যাসাইনমেন্টটা করবা সেটার কন্টেন্ট গুলো এক্সপ্লেন করে দিচ্ছি। নেক্সট ক্লাসে আমি প্রতিটা র্যান্ডমলি বিভিন্ন স্টুডেন্টের কাছ থেকে এটা নিব এবং এটার উপর মার্কস থাকবে। তোমাদের কাছ থেকে প্রত্যেকের ক্লাস থেকে মোটামুটি 2টা ক্লাসে প্রেজেন্টেশন নিতে হবে। আর যে লেকচার শিট আমাদের ধরবেন ক্লাসে আমাদের, হ্যাঁ আমি ধরবো, এবং যারা রেসপন্স না করবে তাদের ক্লাস টেস্টের নাম্বার মাইনাস হবে আইডি নাম্বার দেখে। আজকে যেমন বলার সাথে সাথে অর্ধেক যারা চলে গেছো, বাস চলে গিয়েছো, নেক্সট টাইম কিন্তু আর সুযোগ নেই। জি স্যার, সেটা বুঝলাম, কিন্তু আমাদের খাতায় লিখতে হচ্ছে না তো ওইভাবে, আমরা শুধু প্রিপারেশন নিয়ে আসবো বলার জন্য, খাতায় লিখে প্র্যাকটিস করব, এটাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এটা তুমি কোন টেকনিক্সে আনসার দিবা সেটা তোমার বিষয়। হ্যাঁ, তুমি যদি তুমি কিছু খাতায় না লিখেও যদি তুমি নিয়ে আসতে পারো মাথার মধ্যে করে, কোনো সমস্যা নেই, এটা তোমার বিষয়। যেহেতু ফিজিক্যালি ক্লাস হচ্ছে না, ক্লাস হলে আমি গ্রুপ ওয়াইজ প্রেজেন্টেশনের ব্যবস্থা করতাম, খুব ভালো হতো। তবে আশা রাখি তোমাদের মানে আমার সাথে তোমাদের এভাবে ভার্চুয়ালি ক্লাস শেষ হলে তোমরা লাস্টে একটা ক্লাস নেওয়ার সুযোগ দিও প্রত্যেকটা সেকশনে। তোমাদের সাথে ইন্ট্রোডিউসের দরকার আছে আমার, আমি দেখতে চাই আমার স্টুডেন্টদের ফিডব্যাক কেমন, আমি সবার চেহারাটা অন্তত দেখতে চাই, ঠিক আছে না? এটা মনে হয় মার্চে যদি খুলে দেখার ব্যবস্থা করো আর কি তোমরা। আমার হয়তোবা আর দুইটা ক্লাসে শেষ হয়ে যাবে লেকচার, কিন্তু আমার এটা তোমাদের সিআর যারা আছে তাদের কাছে ইয়া থাকলো আমার, হ্যাঁ, আপিল থাকলো, তোমরা এটার জন্য অর্গানাইজ করবে প্রত্যেক সেকশনে 4 সেকশনে 4টা ক্লাসে আমি যাব। এই অ্যাসাইনমেন্টটা তো তাহলে সোমবারে আমাদের দিতে হচ্ছে, তাই না? হ্যাঁ, নেক্সট সোমবার, তারপরে হচ্ছে পরে আরেক সোমবার আরো 2টা ক্লাস পাচ্ছ। হ্যাঁ, নরমালি টাইটেলটা দেখো। হ্যাঁ, এটা হচ্ছে এম্পাওয়ারিং উইমেন অন এগ্রিকালচারাল এন্টারপ্রেনিউরশিপ এন্ড ইটস ইম্প্যাক্টস টু সোশ্যাল ডেভেলপমেন্ট। হ্যাঁ, এটা এই টাইটেলটাকে তোমরা কমন হিসাবে ধরতে পারো, আর অনেকে যদি মনে করে যে না এই টাইটেলটাকে আমরা রিশাফল করব, হ্যাঁ, অন্য কনটেক্সটে আমরা টাইটেল লিখবো, কিন্তু কিওয়ার্ড গুলো তোমার থাকতে হবে এম্পাওয়ার, তারপরে থাকতে হবে উইমেন, আর হচ্ছে তোমার ডেভেলপমেন্ট। 3টা ওয়ার্ড বুঝতে পেরেছো? উইমেনরা বলেন, এই যে টাইটেলটা দিলাম, হ্যাঁ, এটা সবার জন্য কমন, বাট কেউ যদি এক্সট্রা অর্ডিনারি আর একটু কাজ করতে চাও যে না আমি এই টাইটেল রাখবো না, এটা কমন হয়ে যাচ্ছে, আমি এই টাইটেলের আলোকে এটাকে আর একটু মডিফাই করে অন্যভাবে নিতে চাই, কিন্তু সেক্ষেত্রে তোমাদের 3টা ওয়ার্ড কমন রাখতে হবে। এটা হচ্ছে কি এম্পাওয়ার, তারপরে হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট যেটা, হ্যাঁ, আর হচ্ছে ডেভেলপমেন্ট। তুমি সেটা এগ্রিকালচারাল কনটেক্সটে করতে পারো বা অন্য কনটেক্সটেও করতে পারো। এগ্রিকালচারাল ছাড়াও উইমেনরা কি এম্পাওয়ার হয়, জবের মাধ্যমে কিভাবে হয় সেটাও করতে পারো। হ্যাঁ, পাবলিক এডে গেলে কিভাবে হয়, গভর্নমেন্ট সার্ভিসের মাধ্যমে, নন গভর্নমেন্ট সার্ভিস আমাদের দেশের কনটেক্সটে, এগ্রিকালচারাল এন্টারপ্রেনিউরশিপ ছাড়াও কিভাবে উইমেনদের ডেভেলপমেন্ট সম্ভব এম্পাওয়ারমেন্টের মাধ্যমে। হ্যাঁ, উইমেন এম্পাওয়ারমেন্ট এন্ড ডেভেলপমেন্ট, এটা কিভাবে সম্ভব উইমেনদের মাধ্যমে আমাদের দেশের কনটেক্সটে। এভাবে তোমরা
ইয়ে করে, এটা ইন জেনারেল তোমাদের ধারণা দেওয়ার জন্য এরকম একটা টাইটেল আমি দিলাম। তোমরা স্যার ইংলিশে করতে হবে? হ্যাঁ ডেফিনেটলি। ওকে স্যার। তোমাদের বাংলা কি লেখার অপশন আছে? বাংলা লেখার অপশন আছে না তো? ইংলিশে করবা, বা যদি আমি যখন জিজ্ঞেস করবো তখন তোমরা বাংলায় দিবে, অসুবিধা নাই। আমার দরকার হচ্ছে ইনফরমেশন গুলো ক্লিয়ার হওয়া, মেসেজটা তোমরা ভালোভাবে কনভে করতে পারছো কিনা বা ক্লিয়ার করতে পারছো কিনা। কমিউনিকেশনের সুবিধার্থে বাংলাতে বলবো, কোনো সমস্যা নেই। আর যদি কেউ ইন্টারেস্টেড হন, আই ক্যান টক ইন ইংলিশ, ইটস আপ টু ইউ। নো প্রবলেম, ইউ আর মোস্ট ওয়েলকাম। লাস্টের পয়েন্টটা রেফারেন্সেস, এটা কিভাবে লিখবো মানে বলে দিলে ভালো ছিল। হ্যাঁ আমি বুঝাই দিচ্ছি। হ্যাঁ টাইটেল সম্পর্কে তো বলছি। ভাস্বতী মিউট কর। এই প্লিজ একটু হেল্প করো, দেখো তো আমি কিন্তু আমি স্ক্রিন শেয়ারে আছি, তো আমি অন্য জায়গায় আর যেতে পারছি না, তোমরা ওইটা সামাল দাও। হ্যাঁ মানে কারা ইয়ে করতেছে, মানে ইয়া করে দাও, বলে দাও। ভাস্বতী মিউট কর। এখন দেখো এটা খুবই ইম্পর্টেন্ট, আমি অ্যাসাইনমেন্ট নিয়ে যতক্ষণ সময় আছে আমি চেষ্টা করছি। হ্যাঁ আরো 15 মিনিটের উপর বলার জন্য। আমি যাচ্ছি। স্যার আমরা কি এটা খাতার মধ্যে লিখবো নাকি স্যার জাস্ট মুখে মুখে আপনি মানে কথা শেয়ারিং হবে? হ্যাঁ খাতায় নোট করো না, আমি যখন কিছু বলি তোমরা নোট করো না। বুঝছি স্যার, কিন্তু স্যার অ্যাসাইনমেন্টের ব্যাপারটা কি? অ্যাসাইনমেন্ট তোমরা খাতায় লিখবা, কি বলো? ডকুমেন্টেড থাকতে হবে না এটা। স্যার আমরা এটা কি স্যার ওয়ার্ডে করে, মাইক্রোসফট ওয়ার্ডে করে স্যার সেন্ড করব নাকি পিডিএফ আকারে? না স্যার মাইক্রোসফট ওয়ার্ড স্যার, ওটা স্যার সবাই স্যার পারবে না। আচ্ছা আচ্ছা খাতায় লিখো, অসুবিধা নেই, খাতায় লিখো, ওয়ার্ডে খাতায় লিখে স্যার ওটা স্যার। স্যার আমরা খাতায় লিখে আপনাকে ধরার সময় আমরা বলবো। স্যার মাইক্রোসফট ওয়ার্ড স্যার মোবাইল দিয়ে করা যাবে। স্যার ওটা স্যার আপনি স্যার খাতায় যারা লিখবে স্যার তারা স্যার এমনিতে লিখবে, আপনি স্যার ওটা ধরেন, ওটা স্যার ওরা নিজের মতো করে সবাই বলবে না। স্যার ওইটা কি পরে জমা দিতে হবে আপনাকে? হ্যাঁ নিজের হাতে লিখতে হবে খাতায়, এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের পূর্ব শর্ত, বুঝছো? মাইক্রোসফট ওয়ার্ডে তুমি ইন্টারনেট দেখে বিভিন্ন জায়গা থেকে কপি পেস্ট করে একটা বানাই ফেলতে পারবা, বাট আমি চাই ওইটা দেখে দেখে অন্তত খাতায় লিখো। তুমি লিখলেও তোমার ওয়ার্ড গুলোর সাথে পরিচিত হবা, তুমি কি লিখছো এটা অন্তত 50% তুমি গেস করতে পারো, বুঝতে পেরেছো? খাতায় লিখতে হয় অ্যাসাইনমেন্ট। আমি যে অ্যাসাইনমেন্ট গুলো করাইছি মূলত এর আগে তোমাদের বিভিন্ন বড় ভাইরা পাশ করে গেছে, তাদের সবসময় আমি কাগজে অ্যাসাইনমেন্ট করিয়েছি এবং প্রত্যেকের হাতের লিখায়। আর গ্রুপ করে যখন দিয়েছি তখন যার হাতের লেখা ভালো সে হাতের লেখায় কন্ট্রিবিউট করেছে, অন্যরা বিভিন্ন টপিক শেয়ার করেছে, গ্রুপ ওয়াইজ কাজ করেছে। হ্যাঁ তখন একসাথে বসে কাজগুলো হয়েছে। হ্যাঁ সেটা এক অন্য ভিন্ন পরিবেশ ছিল। হ্যাঁ এইভাবে। আর এটা কি পরে জমা দিতে হবে মানে ভার্সিটি খুললে এরকম টাইপ? হ্যাঁ ডেফিনেটলি, অবশ্যই। ওই দিন আমি বললাম না তোমাদের সাথে প্রত্যেকের ক্লাসে যাব, তখন এটার যদি ওই ক্লাসে প্রেজেন্ট হইলো আরো ভালো লাগবে আমার। হ্যাঁ আরো ভালো প্রিপারেশন নিতে পারলাম। হ্যাঁ এখন এই 2টা ক্লাসে তোমরা এটার উপর আমাকে ফিডব্যাক দিবা। হ্যাঁ তো টাইটেল নিয়ে কারো কনফিউশন আছে এখন বলো? তোমাদের এই বিষয়গুলো থাকবে, টাইটেল থাকবে, ইন্ট্রোডাকশন, অবজেক্টিভস, মেথডস, ডিসকাশন, কনক্লুশন, রেফারেন্স। এগুলো আমি এক্সপ্লেন করব ওয়ান বাই ওয়ান। আগে টাইটেল। হ্যাঁ যে টাইটেলটা দিয়েছি এখানে, এই টাইটেলটা কেউ বুঝো না এরকম কিছু আছে বলো? যে স্যার এই টাইটেলটা বুঝতে পারছি না, হ্যাঁ কঠিন মনে হচ্ছে। হ্যাঁ স্যার বাংলা একটু বলবেন স্যার? মানে আমাদের দেশের যে সিচুয়েশন, হ্যাঁ এই কনটেক্সটে উইমেনরা, আমি কতক্ষণ আগে বললাম না যে তারা ছোট ছোট এগ্রিকালচারাল বিজনেস সাথে ইনভলভমেন্ট, ফর এক্সাম্পল স্মল স্কেলে তারা বাড়ির আশেপাশে বিভিন্ন ধরনের কি সবজি চাষ করে, বা পোলট্রি, হ্যাঁ হাঁস মুরগি লালন পালন করে, গরু ছাগল লাইভস্টক রেয়ারিং করে। এগুলোর মাধ্যমে তারা নিজস্ব কিছু তাদের আর্নিংস হয়, হ্যাঁ যেটা ফ্যামিলিতে কন্ট্রিবিউট করে। এটার ফলে আমরা সামাজিক দৃষ্টিকোণ থেকে তাদেরকে কিভাবে মূল্যায়ন করছি, হ্যাঁ এটাই হচ্ছে বিষয়। সোশ্যাল ডেভেলপমেন্টে তাদের ইম্প্যাক্টটা কি, হ্যাঁ এটা এখন বুঝতে পেরেছো? জি স্যার। এটাই।
এখন তোমরা এই বিষয়টাকে এভাবে রেখে তোমরা এটা টাইটেল অন্যভাবে চেঞ্জ করতে পারো, যে কেউ এগ্রিকালচারাল এন্টারপ্রেনিয়রশিপ না দিয়ে তারা অন্যভাবে দেখতে চাইলো, হ্যাঁ, সরাসরি পোল্ট্রি রেয়ারিং হতে পারে, ডেইরি রেয়ারিং হতে পারে, হ্যাঁ, এভাবে দিতে পারে, বা লাইভ স্টক অ্যাক্টিভিটিজ এর মাধ্যমে তাদের এম্পাওয়ারমেন্ট, বিভিন্ন সাব সেক্টর তুলে ধরা যেতে পারে, হ্যাঁ, ফিশ ফার্মিং ডেভেলপমেন্টের মাধ্যমে তাদের কিভাবে এম্পাওয়ারমেন্ট হচ্ছে এবং এটাতে সোশ্যালি তারা কিভাবে রিকগনাইজড হচ্ছে, এভাবে বিভিন্ন টপিক দিতে পারো। আর আমি যেটা দিয়েছি হুবহু এটা দিলে আমি মানে তোমাদের যে নিজস্ব মানে ক্রিয়েটিভিটি, হ্যাঁ, সৃজনশীলতা, এটা আমি পরীক্ষা করতে চাচ্ছি। হুবহু এক্স্যাক্টলি রাখলে এটা মানে বুঝতে পারবো না যে তোমরা আসলে জিনিসটাকে নিজের মতো করে বন্ধ করে দিয়ে আসছিস ওই ঘরে। ভাস্বতী মন্ডল, ভাস্বতী মিউট কর। এই বলো তো এভাবে কেন, এভাবে তো ডিস্টার্ব হয়, হ্যাঁ, সবার জন্য এটা বলে রাখা তো আগে থেকে। সিআররা খুব কনসার্ন থাকতে হবে, হ্যাঁ, প্রত্যেকটা সেকশনের এই বিষয়টাকে। আমাদের যদি পোস্ট করা যায় তাহলে স্যার আমরা করতে পারি, ওটা স্যার বলা হয় অনেক সময় খেয়াল করে না, বা টাইটেল নিয়ে আর কারো কোনো কনফিউশন নেই, ঠিক আছে? টাইটেলে আমি আরো অনেকগুলো হিন্টস দিয়ে দিলাম যে টাইটেলটা এভাবে করতে পারো। এর জন্য তোমাদের কিন্তু অনেকগুলো পেপার ডাউনলোড দিতে হবে, পড়তে হবে, এই টাইপের অনেক রিসার্চও আছে। দেখো তোমরা আমার রিসার্চও পেয়ে যাবে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে, উইমেন এন্টারপ্রেনিয়রশিপ নিয়ে, আমার বিভিন্ন কাজ পেয়ে যাবে, গুগলে সার্চ দিলে দেখবা পেয়ে যাবে। ওকে, টাইটেল হলো, তারপরে ইন্ট্রোডাকশন। হ্যাঁ, আমরা ইন্ট্রোডাকশন কিভাবে লিখবো? ইন্ট্রোডাকশনটা হবে কি জানো, তোমার যে টাইটেলটা লিখছো এই টাইটেলের কনসার্নে, হ্যাঁ, টাইটেলের আলোকে তোমাকে ইন্ট্রোডাকশন লিখতে হবে যে উইমেন এম্পাওয়ারমেন্ট কি, স্মল স্কেল এগ্রিকালচারাল এন্টারপ্রেনিয়রশিপ কি, সোশ্যাল ডেভেলপমেন্ট কি, এবং এটা কিভাবে হয়, হ্যাঁ, নিজের ভাষায় এটা লিখতে হবে। বাট তুমি অবশ্যই হেল্প নিতে পারবা বিভিন্ন আর্টিকেলের ইন্ট্রোডাকশন পড়ে। তারপর তোমার ইন্ট্রোডাকশনের মধ্যে তোমার জাস্টিফিকেশন দিতে হবে, হ্যাঁ, যে এই উইমেন এম্পাওয়ারমেন্টের মাধ্যমে বাংলাদেশের ওভারঅল জিডিপিতে একটা বড় কন্ট্রিবিউশন আসতেছে, এবং মহিলারা যদি উইমেন মানে এন্টারপ্রেনিয়রশিপের মাধ্যমে এম্পাওয়ার্ড হয় তাহলে তাদের ফ্যামিলিতে তাদের রিকগনিশন বাড়ে, তাদের কন্ট্রিবিউশনে তারা ছেলেমেয়েরা ভালোভাবে পড়াশোনা করতে পারে, ইকোনমিক কন্ট্রিবিউশন, সোশ্যালি, এবং ভোট দেওয়ার ক্ষেত্রে তাদের একটা রাইট এস্টাবলিশড হয়। যখন সে এম্পাওয়ার্ড হয় তার শুধু ইকোনমিক এম্পাওয়ারমেন্ট না, সে পলিটিক্যালি এম্পাওয়ার্ড হয়, সোশ্যালি এম্পাওয়ার্ড হয়, ফ্যামিলিতে সে মানে অনার্ড হয়, বিভিন্ন জায়গায় কোনো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে হাজবেন্ড তার প্রাধান্য দেয়, সে ফ্যামিলিতে যে রিসোর্স আছে সেই রিসোর্স এলোকেশনের মাধ্যমে সে সমানভাবে কন্ট্রিবিউট করতে পারে। তারপরে কোনো জায়গায় মানে কোনো সম্পত্তি রাখার ক্ষেত্রেও সেখানে দেখা যাচ্ছে যে হাজবেন্ডরা অনেক সময় ওয়াইফের নামে দলিল করে বা একটা অংশ দিয়ে দেয় যে তোমার এটা কন্ট্রিবিউশন, সুতরাং টাকাটা তোমার জন্যই থাকুক। এটা এভাবে রিকগনিশন হয় ফ্যামিলি, সোসাইটিতে, সবকিছুতেই। এভাবে তোমরা ইন্ট্রোডাকশনে জাস্টিফিকেশন দিবা যে সুতরাং এগ্রিকালচারাল কন্ট্রিবিউশনের মাধ্যমে উইমেনদেরকে আমরা একটা এম্পাওয়ারমেন্টের একটা লেভেলে দেখতে পারি, যার মাধ্যমে তারা সোশ্যালি রিকগনাইজড হয়। আমি যেভাবে বললাম এই কথাগুলোই ঘুরিয়ে ফিরিয়ে তোমরা মানে ইন্ট্রোডাকশন লিখবা কমপক্ষে 1 পৃষ্ঠায়। ওকে, নোট করো আমি যেগুলো বললাম নাকি, হ্যাঁ, 1 পৃষ্ঠা লিখবা। তারপরে ইন্ট্রোডাকশন ওয়ার্ডটা কি লিখবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এই প্রত্যেকটা এই কন্টেন্ট লিখতে হবে, টাইটেল, ইন্ট্রোডাকশন, অবজেক্টিভ, এগুলো অবশ্যই লিখবা, নাহলে তোমার তোমার ইন্ট্রোডাকশনের সাথে অন্য কিছু মার্জ হয়ে যাবে। হ্যাঁ, এটা সেপারেট থাকবে প্রত্যেকটা বিষয়। তুমি যখন পেপার ডাউনলোড দিবে নেট থেকে তখনই এটা আরো বেশি ক্লিয়ার হবে। তারপর হচ্ছে তোমার অবজেক্টিভস। হ্যাঁ, এখন অবজেক্টিভটা হবে তোমার ইন্ট্রোডাকশনের সাথে মিল থাকবে যে এই স্টাডির মাধ্যমে আমি এই জিনিসগুলো জানতে চাই। ফর এক্সাম্পল to know about the real situation of women empowerment strategy in Bangladesh. এটা আমার মনে এখন আসলো যেটা আমি এটাই বলে ফেললাম, বাট তোমরা অন্যভাবে এটাকে ইয়ে করতে পারবা আলাদাভাবে। to understand the বা to review the current socio-economic status of small scale women entrepreneur in Bangladesh, এরকম হতে পারে। এখন আমার মনের ভিতর এখন যেটা আসতেছে এটাই কিন্তু আমি বলতেছি, হ্যাঁ, জাস্ট আমি আমার ব্রেইন থেকে এটা বলতেছি। এখন তুমি যখন অনেকগুলো পেপার স্টাডি করবা, হ্যাঁ, তখন তুমি নিজেই অবজেক্টিভ সেট করবা যে এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমি এই বিষয়গুলো জানতে চাচ্ছি। অ্যাটলিস্ট তোমরা
দুইটা বা তিনটা, ম্যাক্সিমাম তিনটা অবজেক্টিভ তোমাদের লিখতে হবে, হ্যাঁ, এরকম করে করে, হ্যাঁ, টু ভার্ব দিয়ে দিয়ে, টু দিয়ে দিয়ে, টু নো দা, টু ডিসক্রাইব দা উইমেন এম্পাওয়ারমেন্ট, টু ডিসক্রাইব দা ইম্প্যাক্ট অফ উইমেন এম্পাওয়ারমেন্ট ইন সোশ্যাল ডেভেলপমেন্ট। এটা 2 নম্বর অবজেক্টিভ হতে পারে, ফর এক্সাম্পল আমি বললাম আর কি, হ্যাঁ। তারপরে 3 নম্বর অবজেক্টিভ দিতে পারো যে to identify the different problems in agricultural entrepreneurship and to suggest the probable solution, এরকম দিতে পারো। বুঝতে পেরেছো? একটা হচ্ছে আইডেন্টিফাই লেভেলের একটা বিষয় তুমি এই মানে অবজেক্টিভ সেট করতে পারো। 2 নম্বর অবজেক্টিভ তুমি ডেসক্রাইব বা অ্যানালাইজ করতে পারো অর সিনথেসাইজ করতে পারো, হ্যাঁ। 2 নম্বর অবজেক্টিভটা এইভাবে দেখতে পারো। আর 3 নম্বর অবজেক্টিভটা তুমি একটা কয়েকটা প্রবলেম যেগুলো বর্তমান কনটেক্সটে আছে সেই প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে পারো এবং তুমি সেগুলো কিভাবে সমাধান করতে চাও এই বিষয়টা তোমার অবজেক্টিভে আসতে পারে। সুতরাং 3টা অবজেক্টিভ দিলেই তোমার অ্যাসাইনমেন্টটা খুব স্ট্যান্ডার্ড হবে। এভাবে অবজেক্টিভস লিখতে পারো, হ্যাঁ। এখন বলো, এখানে কেউ কারো কোনো বোঝার অসুবিধা আছে কিনা বলো। অবজেক্টিভস এর ফার্স্ট পয়েন্টটা কেমন হবে এটা লিখছিলেন কি জানো? হ্যাঁ, অবজেক্টিভস এর ফার্স্ট পয়েন্টটা 1 নাম্বারটা কেমন হবে? 1 নাম্বারটা তোমার বেশি, 1 নাম্বারটা হবে আইডেন্টিফাই লেভেলের বা আন্ডারস্ট্যান্ড লেভেলের, হ্যাঁ। আইডেন্টিফাই আন্ডারস্ট্যান্ড এই লেভেলের, ঠিক আছে। দ্বিতীয় অবজেক্টিভটা হবে তোমার ডেসক্রাইব, অ্যানালাইজ বা এক্সপ্লেইন, সিনথেসাইজ এই লেভেলের, হ্যাঁ। এটা হচ্ছে মেইন অবজেক্টিভ। দ্বিতীয় অবজেক্টিভ যেটা হবে এটা হচ্ছে এখানে প্রচুর ইনফরমেশন তোমাকে দিতে হবে। আর 3 নম্বর অবজেক্টিভটা হবে তুমি যে এই কাজটা করতেছো, হ্যাঁ, এটা একটা তোমার একটা অ্যাসাইনমেন্ট, একটা ছোটখাটো রিসার্চের মতো, হ্যাঁ। এটাকে হেলায় ফেলানো যাবে না, কিন্তু এটা একটা ছোটখাটো রিসার্চের মতো। সুতরাং তোমাকে 3 নম্বর অবজেক্টিভটা হবে তোমার প্রবলেম আইডেন্টিফাই, যে তুমি এই যে বিভিন্ন পেপার স্টাডি করবা সেখান থেকে দেখবা যে অনেক মহিলারা অনেক ধরনের প্রবলেমস এর কথা বলেছে। আমাদের দেশের এগ্রিকালচারাল সেক্টরে এই প্রবলেম গুলো আছে, ক্রেডিট নেই, সুপারভাইজড ক্রেডিট নেই, ইনস্টিটিউশনাল ক্রেডিট নেই, হাজবেন্ডের কোঅপারেশন নেই, ফ্যামিলির কোঅপারেশন নেই, প্রোডাক্টের প্রাইস নেই, অনেক অনেক প্রবলেম তারা বলবে। দেখবা পেপার গুলো স্টাডি করলে বুঝতে পারবা। এই কনটেক্সটে তুমি 3 নম্বরে একটা প্রবলেম আইডেন্টিফাই করার চেষ্টা করবা, যে to find out the different problems in agricultural entrepreneurship in Bangladesh, হ্যাঁ, এই লেভেলের অবজেক্টিভ দেব। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি স্যার। 3টা অবজেক্টিভস এর ধরন বলে দিলাম যেটা, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে মেথডস, হ্যাঁ। এই মেথডসটা হচ্ছে তুমি এই যে অ্যাসাইনমেন্টটা করবা, এই অ্যাসাইনমেন্ট করার জন্য তুমি কোন ধরনের মেথডস ইউজ করতেছো এখন। তুমি তো সরাসরি কোনো ফিল্ডে যেতে পারছো না, কথা বলার কোনো মহিলার ইন্টারভিউ নিতে পারছো না। আর যদি কেউ সুযোগ পাও প্রাইমারি ডেটা কালেকশনের, হ্যাঁ, যদি যারা গ্রামে আছো, যারা উইমেনদের সাথে, উইমেন যেসব মহিলারা হাঁস মুরগি লালন পালন করে বা এগ্রিকালচারাল ছোটখাটো কাজকর্ম করে, তাদের সাথে যদি ইন্টারভিউ নিয়ে কোনো মেথড, কোনো তথ্য পাও, হ্যাঁ, ঠিক আছে, সেই তথ্যগুলো যদি তুমি এখানে প্রেজেন্ট করতে চাও তাহলে এই মেথডসে তুমি লিখতে পারবা যে হ্যাঁ আমি ইন্টারভিউ মেথড ইউজ করেছি, এটা। তারপরে তুমি ইন্টারনেট থেকে ইনফরমেশন নিয়েছো, এটাও একটা মেথড, হ্যাঁ। সেকেন্ডারি ইনফরমেশন নিয়েছো, ডেটা নিয়েছো ইন্টারনেট থেকে, হ্যাঁ। তারপরে গ্রুপ ডিসকাশন হতে পারে, তোমাদের বন্ধু বান্ধবের সাথে যখন ফোনে ডিসকাশন করবা যে তোমার অ্যাসাইনমেন্টটাতে কিভাবে কি করেছো, কোথা থেকে ডেটা নিয়েছো, আমি এই বিষয়টা বুঝতেছি না, এটাও একটা মেথড। এভাবে অনেক অনেক মেথড তোমরা নিজেরা অ্যাপ্রোচ করতে পারো। আর মেথড গুলো ডিপেন্ড করবে আসলে তোমার অবজেক্টিভের উপর, তোমার অবজেক্টিভে তুমি কি চাচ্ছ, ঠিক আছে। যেমন ডেসক্রাইব, তুমি যদি উইমেন এন্টারপ্রেনিউরশিপ নিয়ে ডেসক্রাইব করতে চাও তাহলে তোমাকে অবশ্যই বিভিন্ন বই পড়তে হবে, জার্নাল পড়তে হবে, নেট থেকে ইনফরমেশন নিতে হবে, এই অনুযায়ী তুমি ডেসক্রিপশন দিতে পারবা। আর যেটা প্রবলেমের কথা বললাম, এই প্রবলেমগুলো তুমি যদি সরাসরি কোনো যারা এইসব অ্যাক্টিভিটিজের সাথে ইনভলভ, যেসব মহিলারা, হ্যাঁ, তাদের সাথে যদি সরাসরি কথা বলো, তারা যে প্রবলেমগুলো বলবে সেই প্রবলেমগুলো তুমি এই কুয়েশ্চেনিয়ার মেথডে, হ্যাঁ, বা ইন্টারভিউনিয়ার মেথডে তুমি পেতে পারো। এটা ডিপেন্ড করবে তোমার অবজেক্টিভস এর উপর, কোন অবজেক্টিভস তোমাকে কোন মেথড ইউজ করতে বলতেছে এটা তুমি নিজেই বের করতে পারবে তখন, ঠিক আছে, এই বিষয়টা। মেথোডোলজি বুঝছো এখন, মেথডস? জি স্যার।
হ্যাঁ, আর তোমাদের যদি আমি একসাথে গ্রুপ ডিসকাশনের সুযোগ পেতাম, যদি মানে আমাদের ফিজিক্যালি ক্লাস হতো, তখন কিন্তু আমি তোমাদের গ্রুপ ডিসকাশন, তোমাদেরকে এর আগের বেচগুলোকে কিন্তু আমি গ্রামে পাঠিয়েছি, মানে আমাদের ইউনিভার্সিটির আশেপাশে যে গ্রামগুলো আছে নদীর ওই পার সেই পার বিভিন্ন গ্রুপ করে পাঠিয়েছি। হ্যাঁ, তারা সেখান থেকে বিভিন্ন লেভেলের মানুষের সাথে, ফার্মারদের সাথে কথা বলেছে। তখন টপিক ডিফারেন্স ছিল হয়তোবা, আর এখন যে টপিকটা দিয়েছি এটা জেন্ডারের কনটেক্সটে, যেহেতু এটা উইমেনদের বিষয়টা চলে আসছে। এটা এক এক বছর এক এক ধরনের টপিক, যে প্রতি বছর আমি একই ধরনের টপিকস দেই না। হ্যাঁ, এটা চেঞ্জ হওয়া উচিত, তাহলে আমরা বুঝতে পারবো যে আলটিমেটলি কি হচ্ছে সোসাইটিতে এই বিষয়টা। এভাবে তোমরা মেথোডোলজিটা লিখবা। হ্যাঁ, এটা এক পৃষ্ঠা না হলে আধা পৃষ্ঠার মধ্যে লিখবা এরকম। তারপরে তোমার রেজাল্ট এন্ড ডিসকাশন। হ্যাঁ, যদি তোমরা অ্যাকচুয়ালি প্রাইমারি ডেটা কালেক্ট করো, সরাসরি ইন্টারভিউ নেও, কোনো মহিলার কেস স্টাডি করো। আচ্ছা, মেথডস এর মধ্যে আরেকটা বিষয় যে বলতে ভুলে গেছি, যদি কেউ ইন্টারভিউ নাও, যদি কোনো মহিলার লাইফ হিস্ট্রি নেও, যে সে এগ্রিকালচারাল, এরকম স্মল স্কেল এগ্রিকালচারাল এন্টারপ্রিনারশিপের মাধ্যমে সে তার এম্পাওয়ারমেন্ট হয়েছে, সে নিজেকে এম্পাওয়ার্ড মনে করে এবং সোশ্যালি সে এস্টাবলিশড, এই ধরনের কোনো ইন্টারভিউ নিলে, হ্যাঁ, এদেরকে আবার কেস স্টাডি মেথড বলে, কেস স্টাডি করতে পারো। ঠিক আছে, এরকম। যেহেতু তোমরা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, এই জন্য আমি কঠিন কঠিন মেথডে যাচ্ছি না, সহজগুলি বললাম। ঠিক আছে, আর তোমাদের রিসার্চ মেথড একটা চ্যাপ্টার আছে, অন্য স্যাররা পড়াবে, তারা পড়াইলে তখন এই বিষয়গুলো আরো ভালোভাবে ক্লিয়ার হবে মেথডোলজি সম্পর্কে। এইভাবেও লিখতে পারো, এটা ডিপেন্ড করবে তোমার উপর, তুমি কোন মেথডে এই ইনফরমেশন গুলো কালেক্ট করবে। এখন বলো, মেথডোলজি নিয়ে কোনো কনফিউশন আছে যে বুঝলাম না স্যার মেথডসটা? বলো স্যার। হ্যাঁ বলো। এক নম্বর অবজেক্টিভসটা আমরা কোন মেথডস থেকে পেতে পারি? এটা তোমার এই অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, তুমি অবজেক্টিভ লেখার পর অবজেক্টিভই তোমাকে বলবে যে আপনি এই মেথডের জন্য ফিল্ডে যান, বা আপনি এই মেথডের জন্য ইন্টারনেট সার্চ করেন, আপনি এই মেথডের জন্য বই স্টাডি করেন, আপনি এই মেথডের জন্য গ্রুপ স্টাডি করেন, আপনি এই মেথডের জন্য এই অবজেক্টিভের জন্য আপনি এই কেসে স্টাডি করেন, আপনি ফোকাস গ্রুপ ডিসকাশন করেন, অনেক অনেক মেথড আছে। তোমার অবজেক্টিভই তোমাকে বলবে। বলো। এই মেথডস যে পয়েন্ট আছে ওটা স্টার্ট করব কিভাবে? আসলে স্টার্টিংটা বুঝতেছি না যে ওটা স্টার্টিংটা। এই জন্যই তো পেপার পড়তে হবে নেট থেকে। হ্যাঁ, মেথডোলজি। হ্যাঁ, তোমার এটা হচ্ছে অ্যাপ্রোচের বিষয়। তুমি এই অ্যাসাইনমেন্টের জন্য, এই যে অ্যাসাইনমেন্টটা, এটার উদ্দেশ্যকে ফুলফিল করার জন্য, এটার মেসেজগুলো পাওয়ার জন্য তোমার কিছু টেকনিক্স তুমি অবলম্বন করতে হবে না? প্রথম স্টার্ট করবা, হ্যাঁ, মেথডোলজি ইজ অ্যান ইম্পর্টেন্ট কন্টেন্ট ইন এনি সোশ্যাল রিসার্চ, এরকম ভাবে স্টার্ট করতে পারো। মেথডোলজির ইম্পর্টেন্ট আছে সবকিছুতে, এটা তো তোমার একটা ছোটখাটো রিসার্চ। হ্যাঁ, সোশ্যাল রিসার্চের ক্ষেত্রে সোশ্যাল মেথডের খুবই ইম্পর্টেন্ট, রিসার্চ মেথড খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। এইভাবে লিখতে হবে। তোমরা প্রত্যেকেই নিজে নিজে একজন সায়েন্টিস্ট, এটা মনে করতে হবে। তোমরা অনেক কিছু নিয়ে চিন্তা করো না, গবেষণা করো না, চিন্তাটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তোমাদের কিছু করতে হয় তো নাকি? তুমি যে স্টাডি করতেছো, এখন যদি ঘরে বসেই থাকো, তোমার প্র্যাকটিক্যাল কাজ আছে, ফিল্ডে না গেলে কি তোমার যে ফিল্ডের যে এক্সপেরিমেন্টের রেজাল্ট পাবা? হ্যাঁ, ফিল্ডে তোমাকে যেতে হচ্ছে, সেখানে কি কি অ্যাক্টিভিটিস করছো তোমাদের দেখবা যে এখন করোনার জন্য হয়তো বা হাল চাষ করায় নাই, ধান লাগাইতে হয়, অনেক অনেক অ্যাক্টিভিটিস আছে ফার্স্ট ইয়ারে, তাই না? হ্যাঁ, সেগুলো তো এক একটা পদ্ধতি গবেষণার, সেই বিষয়টা হয়তো বা তোমরা মিস করছো, বা নেক্সটে হয়তো বা করাবে প্র্যাকটিক্যালি বিষয়টা, এটাকেই মেথড বলে। সুতরাং মেথডস নিয়ে তোমাদের লিখতে হবে, এই জন্য তো কম করে লিখতে বললাম, মানে অর্ধেক পৃষ্ঠা লিখতে হবে। হ্যাঁ, একটা পৃষ্ঠার অর্ধেক, হাফ পেজ পর্যন্ত লিখতে পারো। তারপরে হচ্ছে ডিসকাশন। ডিসকাশনে গিয়ে কি করবা? ডিসকাশনে হচ্ছে তোমার অবজেক্টিভ ওয়াইজ তুমি ডিসকাশন করবা। এক নাম্বার অবজেক্টিভের যে মেসেজটা, হ্যাঁ, যে ইনফরমেশন গুলো তুমি গ্যাদার করলা, সেটা প্রথম থেকে লেখা শুরু করবা। ওইটা শেষ হলে 2 নাম্বার অবজেক্টিভের যে ইনফরমেশন গুলো আসবে, রেজাল্ট গুলো আসবে, সেটা নিয়ে তুমি ডিসকাশন করলা। তারপরে লাস্টের যে অবজেক্টিভসটা আছে, সেটার যে মেসেজ গুলো আসবে, ইনফরমেশন গুলো আসবে, সেটা ক্রোনোলজিক্যালি তুমি এভাবে ধারাবাহিকভাবে এই ডিসকাশন গুলো লেখার সময় মেনশন করবা। ঠিক আছে? তারপরে হচ্ছে কনক্লুশন, ওভারঅল কনক্লুশন দিবা। এখন বলো, ডিসকাশন নিয়ে কোনো প্রবলেম আছে? হ্যাঁ বলো। স্যার হচ্ছে ওখানে স্যার অবজেক্টিভে স্যার ডেসক্রাইবে স্যার তাহলে কি দিব? তাহলে ডিসকাশনে যদি লিখি স্যার অবজেক্টিভ অনুযায়ী। হ্যাঁ, টু ডেসক্রাইব দা, তুমি ওই যে অবজেক্টিভটা লিখবা ওইভাবে ওয়ার্ড করবা, টু ডিসক্রাইব, টু অ্যানালাইজ। আর ডিসকাশন তো হচ্ছে তোমার ওভারঅল এই অ্যাসাইনমেন্টের ডিসকাশন,
প্রতিটা অবজেক্টিভের ফাইন্ডিংস কে নিয়ে এসে তোমাকে ইয়া করতে হবে। যখন ডিসকাশন লিখবা তখন আবার অবজেক্টিভ 1 2 এগুলো লেখার দরকার নেই। হ্যাঁ, মেইনলি আমি বুঝাইতে পারছি কিনা দেখো, চিন্তা করে প্রথম যে অবজেক্টিভটা লিখছো, হ্যাঁ, ওই অবজেক্টিভের মধ্যে তো অনেকগুলো প্রশ্ন আছে না? হ্যাঁ, অবজেক্টিভের মধ্যে দেখবা যে প্রশ্নগুলো তুমি নিজে সেট করছো, সেই প্রশ্নগুলোর আনসারই তো ডিসকাশনে আসবে। হ্যাঁ, শুধু অ্যাসাইনমেন্টের সৌন্দর্যের জন্য আমি বললাম যে ক্রোনোলজিক্যালি এগুলো তোমার সামনের দিকে যেতে হবে, যে অবজেক্টিভ 1 এর যে আনসার গুলো সেটা ডিসকাশন করলা প্রথম, হ্যাঁ, 2 প্যারা বা 1 প্যারাতে। দ্বিতীয় অবজেক্টিভের যে আনসার গুলো আছে সেটার জন্য তুমি 2টা বা 1.5টা প্যারা ইয়া করলা, হ্যাঁ, আর 3 নাম্বার অবজেক্টিভের জন্য আরেক প্যারা। ডিসকাশন মিনিমাম তোমার 2 পেজের মধ্যে হতে হবে। হ্যাঁ, যদি অবজেক্টিভ 3টা থাকে 2 পেজের মধ্যে ডিসকাশন লিখতে হবে। আর We Nepali student didn't get that. Can you explain that topic in English? Please repeat again, please. We Nepali student didn't get that assignment. Can you explain that in English? Yeah, why not? Of course, no problem. Thank you, sir. Then তোমার হচ্ছে কনক্লুশন। হ্যাঁ, কনক্লুশনটা হচ্ছে তোমার ওভারঅল রিমার্কস। হ্যাঁ, it's totally depends on your own thinking. What are the way that you have adapted the strategy of assignment. Everything you have to include in conclusion. Okay, and what is your ultimate goal? Actually, what you have set the ultimate goal by this assignment. I am going to learn this thing, and by this way I have got this information. এটার ওভারঅল একটা কনক্লুডিং তোমার রিমার্কস, এটা হবে 1 প্যারার মধ্যে শেষ করতে হবে এভাবে। এখন বলো কনক্লুশন নিয়ে কোনো সমস্যা আছে? এটা খুবই ইজি, তুমি যারা ডিসকাশন লিখে ফেলতে পারবা তাদের জন্য কনক্লুশন কোনো ব্যাপার না, খুবই ইজি হবে। তারপরে হচ্ছে রেফারেন্স। হ্যাঁ, রেফারেন্সটা হচ্ছে তুমি ইন্টারনেটের বিভিন্ন সাইটে যাবা, বিভিন্ন পেপার ডাউনলোড করবা, ওই পেপারের কোনো রাইটারের বা কোনো যারা অলরেডি পাবলিশ করেছে, হ্যাঁ, তাদের কোনো কোটেশন ব্যবহার করলা, বিভিন্ন ডেফিনেশন ব্যবহার করলা কারো রাইটারের, ওই যে রাইটারদের নাম আছে সেগুলো তোমার এখানে রেফারেন্স উল্লেখ করতে হবে। আর যে পেপারগুলো স্টাডি করছো কত সালে পাবলিশড হয়েছে, হ্যাঁ, এগুলো তোমার রেফারেন্স হিসাবে দিতে হবে। আর তোমার অ্যাসাইনমেন্টে এরকম কন্টেন্ট পেজ তৈরি করতে হবে। হ্যাঁ, একটা থাকবে টাইটেল পেজ, তোমার নাম, তুমি সাবমিট করতে চাচ্ছ, হ্যাঁ, সাবমিটেড টু, হ্যাঁ, সাবমিটেড বাই কে, হ্যাঁ, মানে টিচারের নাম এক পাশে আর স্টুডেন্টের নাম, আইডি নাম্বার, স্টুডেন্টের আইডেন্টিটি এক পাশে। হ্যাঁ, ওকে, এভাবে করবা। করার পর দ্বিতীয় পেজে তুমি কন্টেন্ট পেজ লিখবা। হ্যাঁ, টাইটেল দিয়ে পেজ নাম্বার কত নাম্বারে টাইটেলটা আছে, ইন্ট্রোডাকশন কত পেজে আছে, অবজেক্টিভ কত পেজে, এরকম করে। তারপরে থেকে তুমি ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করবা। হ্যাঁ, ইন্ট্রোডাকশনটা 1 পেজের মধ্যে হবে, ইন্ট্রোডাকশন অবজেক্টিভ মিলে 1 পেজের মধ্যে দিতে পারো। মেথোডোলজি হাফ পেজের মধ্যে, ডিসকাশন আর কনক্লুশন মিলে ওভারঅল 2 পেজ, আর ডিসকাশন কনক্লুশন আর রেফারেন্স মিলে 1 পেজে চলে আসবে, ডিসকাশন 2 পেজ, 3 পেজ, 4 5 পেজের মধ্যে বা ম্যাক্সিমাম 6 পেজে তোমাদের অ্যাসাইনমেন্ট হয়ে যাবে। এর চেয়ে বেশি যাওয়ার দরকার নেই, খুব কম দিলাম, আর প্রতি বছর আমি 10 পেজ করে দেই। হ্যাঁ, বলো। টাইটেল কি জানেন লিখে, এই স্যারের নাম, আমার নাম, ওইটার কি জানেন বলুন? তুমি মানে তোমাকে যে অ্যাসাইন করেছে, হ্যাঁ, আমি তো অ্যাসাইনমেন্টে দিয়েছি, হ্যাঁ, সাবমিটেড কার কাছে সাবমিটেড করবা, সাবমিটেড টু হবে টিচারকে, টিচারের নাম, ডেজিগনেশন, হ্যাঁ, এভাবে লিখতে হবে। আর অপর পাশে লিখতে হবে সাবমিটেড বাই, তোমার নাম থাকবে, তোমার আইডি নাম্বার থাকবে, হ্যাঁ, সেশন নাম্বার থাকবে, এগুলো থাকবে প্রথম পেজে এটা। হ্যাঁ, টাইটেল দেওয়ার পরে এভাবে থাকবে। A4 সাইজ পেজে করতে হবে। আর হচ্ছে স্যার উভয় পাশে লেখা যাবে, মানে নাকি এক পাশে লিখবো শুধু? অ্যাসাইনমেন্ট আমরা এক পাশেই সাপোর্ট করি, 2 পাশে লিখলে তোমার মাত্র 4টা 5টা 6টা পেজ। হ্যাঁ, 2 পেজে লিখবা কেন? এটা কোনো ব্যাপার না, A4 সাইজের পেজে লিখবা। স্যার ভার্সিটি খুললে কি জমা দিতে হবে? অবশ্যই
ভার্সিটি তো খুলবেই আর তোমাদের ক্লাস টেস্টে তো আমার যাওয়া হবেই। আর আমি চাই তোমাদের এই অ্যাসাইনমেন্ট নিয়ে একদিন তোমাদের ক্লাসে প্রেজেন্টেশন হবে র্যান্ডমলি, আমি সেখানে তোমাদের সাথে অনেক কথা বললাম, তোমরাও কথা বললাম, হ্যাঁ, একটা সুন্দর আনন্দ ঘন পরিবেশ যেন বিরাজ করে, এই টাইপের একটা চাই আর কি, বুঝছো? কিছু না। তোমরা সিআররা আছো না ক্লাসে? জি স্যার। হ্যাঁ, প্রত্যেকটা গ্রুপের সিআর আছে তো, প্রত্যেক সেকশনের? জি স্যার আছে স্যার। এটা কিন্তু কমন মেসেজ। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা একদিন ক্লাসে ডিসকাশন করব। আমার ফর্মালি ক্লাস শেষ হয়ে গেলেও এটা সিআরদের দায়িত্ব যে, কারণ অ্যাসাইনমেন্টে তো মার্কস আছে, কারণ এটা ছাড়া তো স্যার অবশ্যই স্যার। হ্যাঁ হ্যাঁ, একটা গেট টুগেদারের মতো হলো অসুবিধা নাই। হ্যাঁ, প্রতিটা সেশন তো আলাদা আলাদা, 4 দিন 4টা সেকশনে গেলাম। এমনিতেই তো ছাত্র নিয়ে সামনে মানে ইন্টারাকশন হচ্ছে না, ক্লাস নিচ্ছি, একদম মন মানসিকতায় অন্যরকম। ক্লাসগুলো আরো অনেক সুন্দর হতো যদি আমরা ফিজিক্যালি ক্লাসগুলো নিতে পারতাম, বুঝতে পেরেছো? আমি ক্লাস নিতে খুব এনজয় করি, সেই জন্য আমার দিক থেকে এরকম চাওয়া আর কি। ওকে, তোমরা এখানে যদি কেউ কিছু না বুঝে থাকো বলো। স্যার বুঝছি স্যার, কিন্তু স্যার অ্যাসাইনমেন্ট সম্পর্কে স্যার গ্রুপ ডিসকাশন না করলে এগুলো বিষয় তো আমাদের কাছে খুবই নতুন। গ্রুপ ডিসকাশন যদি না করে আমরা অ্যাসাইনমেন্ট করি তাহলে আমি তো তোমাদের গ্রুপ করে দিতে পারছি না। হ্যাঁ, এখন তোমরা যদি গ্রুপে কেমনে গ্রুপ, যদি তোমরা নেটে যদি তোমরা গ্রুপ গ্রুপ করে নেটে যদি করতে পারো, হ্যাঁ, এখানে তো মানে তোমাদের পার্সোনাল চয়েসের বিষয়টা চলে আসবে। আর ভার্সিটিতে যেটা আমি করি, রোল নাম্বারটা এভাবে ডাকি যে রোল নাম্বার 1, রোল নাম্বার 10, রোল নাম্বার 20, 30 এরকম করে করে গ্যাপ দিয়ে দিয়ে একটা গ্রুপ করি। ওকে, রোল নাম্বার 2, রোল নাম্বার, তারপরে এভাবে যদি চাও তাহলে তোমরা 4টা সেকশনের সিআর যারা আছো তারা মিলে তোমরা নিজেরা এভাবে গ্রুপ করো। হ্যাঁ, ঠিক আছে? যদি তার মানে এই অ্যাসাইনমেন্ট গুলো ইন্ডিভিজুয়ালি সবার আলাদা হওয়ার কি দরকার আছে, নাকি গ্রুপের সবার এক হলে? গ্রুপে যদি তোমরা নেটে ইয়াতে ডিসকাশন করে করতে পারো তাহলে এটা আরো বেশি ভালো হবে, আরো ভালো ইনফরমেশন আসবে। হ্যাঁ, কিন্তু অনেকের জন্য আবার বেশি সহজ হবে, যারা অনেকে কাজ করে না, 2-1 জন গ্রুপে কাজ করে বাকিদের উপর দায়িত্ব দিয়ে দেয়। আর ইন্ডিভিজুয়াল থাকলে হচ্ছে কি জানো, প্রত্যেকেই কাজ করবে, দেখা যাবে। এখন তোমরা কোনটা চাও এটা বলো দেখি, তোমাদের ইন্টেনশন কি? স্যার গ্রুপও করে দেন স্যার, ইন্ডিভিজুয়ালি তো করব কিন্তু গ্রুপও করে দেন। তুমি একা বললে তো হবে না, তোমাদের প্রত্যেকটা সেকশনের সিআর দের সাথে কথা বলো। তুমি কি সিআর কোন গ্রুপের? না স্যার। সিআর দের সাথে কথা বলো যে গ্রুপে করলে তোমাদের টোটাল স্টুডেন্ট কতজন? স্যার 351 জন 52 জন এমন। অনেক ফাঁকিবাজ আছে আমি জানি তো, তারা কিছুই করবে না। হ্যাঁ, তারা কিছুই করবে না। আর গ্রুপে যদি তোমরা রাতে ডিসকাশন করতে পারো, প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা ভাবে খুলে, ইন্টারনেটের খুলে, এবং সেখানে যদি আমাকেও যদি জমে রাখতে পারো, প্রত্যেকটা গ্রুপের সাথে আলাদা ডিসকাশন হলে আমি সময় দিতে পারবো রাতে যদি হয়। হ্যাঁ, রাত 9টার পরে অসুবিধা নেই। এরকম হলে আলোচনা করো, এটা দিয়ে রাখলাম, ইন্ডিভিজুয়ালি চেষ্টা করো, তারপর আমি দেখবো কোন স্ট্র্যাটেজিতে হয়। এটা গ্রুপ ডিসকাশনে এটার রেজাল্ট আরো ভালো হয় আলটিমেটলি, যদি গ্রুপ লিডার ভালো হয়। সেখানে আবার আমি বিভিন্ন টাইটেল দিয়ে দিয়ে তোমাদের অ্যাসাইনমেন্ট করাইতাম। একজন গ্রুপ লিডার থাকবে, একজন গ্রুপ মনিটর থাকবে একটা গ্রুপে, যেখানে 15 জন আছে সেখানে একজন গ্রুপ লিডার, গ্রুপ মনিটর, তারপরে হচ্ছে নোট কিপার থাকবে, কারা কারা নোট করবে ডিসকাশনের মধ্যে, আর যাদের হ্যান্ড রাইটিং ভালো তারা হাতে লিখবে। ওভারঅল একটা অন্যরকম পরিবেশের মাধ্যমে আমাদের ফিজিক্যালি অ্যাসাইনমেন্ট গুলো হতো আলটিমেটলি। কিন্তু এরকম গ্রুপ করতে পারলে ভালোই ছিল, কিন্তু ফিজিক্যালি হইলে ভালো, কিন্তু আলটিমেটলি এইভাবে গ্রুপ করলে তোমরা কতটা তোমরা সময় দিবা নাকি কারোর উপর চাপাই দিবা, এটা হচ্ছে বিষয়। স্যার আমাদের তো গ্রুপ, স্যার আমাদের তো একটা গ্রুপ আছেই স্যার, আমাদের 12টা গ্রুপ। স্যার আমাদের প্র্যাকটিক্যাল গ্রুপ আছে স্যার, ওখানের মধ্যে সবাই মিলে করি স্যার। তোমাদের কি প্র্যাকটিক্যালের জন্য যে গ্রুপগুলো ওগুলো বলতেছো? জি স্যার, 12টা গ্রুপ আছে স্যার। ওটার দরকার নেই স্যার। স্যার আমি স্যার বলছি, স্যার নিজেদের সেকশনে স্যার আলাদা করে গ্রুপ আছে এখন স্যার, যে করবে ওখানে স্যার বলে দেবে নেই, নিজস্ব মতোই ওটা স্যার হয়ে যাবে, ওটা স্যার সমস্যা নেই। যে কেউ যদি গ্রুপ করে সেটাও স্যার করা যাবে। না, প্র্যাকটিক্যালে একটা গ্রুপে কতজন করে আছে বলো? প্র্যাকটিক্যালের স্যার একটা গ্রুপে স্যার মেনলি 7-8 জন অথবা স্যার এরকম করে 31 জন, 25 থেকে 30 জন আছে স্যার। স্যার আমাদের গ্রুপ 3 তে স্যার 42 জন স্যার।
না অনেক বেশি। এখানে আমি ম্যাক্সিমাম 15 জনের বেশি অ্যালাউ করি না একটা গ্রুপে, আলটিমেটলি আউটপুট আসে না। তো 15 জন কথা বললে ওটার যে একটা মিনিংস, আর তোমার 42 জনের কি মানে একটা ঘন্টা আলোচনা হলে সেখানে 42 জন কি কথা বলার সুযোগ পাবে। আমাদের টেকনিক ছিল যে 15 জন নিতাম মিনিমাম, এবং গ্রুপ ডিসকাশন হতো। যখন প্রেজেন্টেশন হতো, একটা গ্রুপ প্রেজেন্ট করলে বাকি অন্য অন্য গ্রুপ থেকে প্রশ্ন করতো, বুঝছো, ডিবেটের মতো হতো, কে কোন গ্রুপ কাকে হারাবে প্রশ্ন করে, এরকম একটা কম্পিটিশন বিরাজ করতো আর কি। এরকম 15 জন করে একটা করে ব্যবস্থা করে দিতাম, যেটা ফিজিক্যালি হতো আর কি। স্যার এখন তার মানে আমরা এখন যে ইয়েটা করবো অ্যাসাইনমেন্ট, এটা তো ফাইনাল না। তারপরে যখন ভার্সিটি খুলবে তখন আপনার সাথে ডিসকাশন করে ফাইনাল অ্যাসাইনমেন্টটা তৈরি করি। এখন আমরা বাসায় প্র্যাকটিস করে আপনার কাছে শুধু রিভিউ দিই মুখে মুখে। হ্যাঁ এটাই করো। এখন এক্সপেরিমেন্টালি করো। এক্সপেরিমেন্টালি কাজ শুরু করে দাও, ঠিক আছে? পরে ফাইনালি আমরা যখন খুলে প্রেজেন্টেশন হবে ইনশাআল্লাহ, ফাইনাল পরীক্ষার আগে তোমাদের এটা নিতে পারবো অ্যাসাইনমেন্টটা। ওকে, আশা করি আর কি। স্যার ফিজিক্যালি আরেকবার এই জিনিসটা করেন স্যার, ভার্সিটি খুললে একবার আরেকবার এইটা। হ্যাঁ না, আমি খুবই ইচ্ছা, আমি তো ক্লাস এভাবেই নেই, বুঝছো, আমি তো কখনো এভাবে করি না। কি হ্যান্ড রেজ করেছো? আইডি নাম্বার 4। হ্যাঁ বলো স্যার। Excuse me, sir. হ্যাঁ শুনতে পাচ্ছি। Sir, can you please explain in English? We haven't understood anything. হয়, তুমি কি বাংলা বুঝো না নাকি? No, sir. They I'm are from Nepali Nepal. student. From Nepal, sir. Oh, Nepal. Sir, Okay. ওকে, তো এই তুমি আমার পার্সোনাল আমি একটা দিব, Foreign ওকে student. করো তো। ওকে আমি রাতে আলাদা সময় দিব। হ্যাঁ ঠিক আছে। স্যার ইংলিশে বলেন স্যার। না ইংলিশে সময় দিব আলাদা, হ্যাঁ অসুবিধা নাই। ওর জন্য আলাদা 30 মিনিট সময় ওর আলাদা ক্লাস নিব। ওর আইডিটা আর ইমেলটা আমাকে পাঠাও। হ্যাঁ তাহলে ওই 8 জনের ইমেল নাম্বার আমার কাছে পাঠাও। হ্যাঁ ওদেরকে আলাদা ক্লাস নিবে। আগে তোমরা বলো না কেন এই বিষয়টা? তাহলে তো আমি শুরু থেকেই তো ওদের জন্য আলাদা সেশন করতাম বা ইংলিশে টোটালি ক্লাস নিতাম। আমি বলছি ঢাকার বা ইয়া থেকে আসছে, ইংলিশ মিডিয়ামে পড়ে আসছে বা সামথিং লাইক দ্যাট, নো প্রবলেম। ওদের তোমাদের সিআর এর দায়িত্ব থাকলো এই 8 জনের আলাদা ইমেল নাম্বার দিবা, আমি ওদেরকে ক্লাস শিডিউল দিব আলাদা, হ্যাঁ ইন্টেনসিভলি এটার উপর। ওকে জানে তো। আর বাংলা শেখা, ওকে বাংলাদেশে আসছে বাংলা শিখবে না, আমরা বিদেশে গিয়ে সব ভাষা শিখে পড়াশোনা করে আসছি। হ্যাঁ যে ভাষায় পড়াশোনা হবে সেটা শেখা উচিত। আমাদের দেশে আসছে অনেক নেপালিরই তো বাংলা বুঝে, বাংলা শিখে ফেলে। বেশি হিন্দি ভালো বুঝে স্যার ওরা। আমি তো হিন্দি পারবো না। ঠিক আছে না, ইংলিশে আমি নিব, অসুবিধা না। ওদেরটা আলাদা ইংলিশে নিব, সমস্যা নেই, নো প্রবলেম। হ্যাঁ ইংলিশে ক্লাস নিতে আমাদের কোনো সমস্যা নেই। তোমাদের এখন দায়িত্ব হচ্ছে যারা আছো স্টুডেন্ট গুলো আছে, তাদেরকে একজনকে লিড দিতে হবে। ওখানে আমার সাথে যোগাযোগ করতে হবে, আমি লিংক দিব, রাতে তাদের ক্লাস নিব বা দিনে নিতে পারি। বৃহস্পতিবারে যদি করতে চায় বা 12টায় করতে চায়, যদি ফ্রি থাকে একটা টাইম। হ্যাঁ ওদের মধ্যে যে লিড দিতে পারবে এই বিষয়টা তাদেরকে আমার সাথে ট্যাগ করে দাও। হ্যাঁ ইমেল নাম্বার দিয়ে, আমার মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগ করতে বলো। আলবি আছো না ক্লাসে? আলবি আছো? আলবি আলবি মনে হয় সিআর না, কোন এ সেকশনের সিআর নাকি না অন্য কোন কোথাও? সি সেকশন। আচ্ছা অন্য সিআররা আমার সাথে এই ব্যাপারটা নিয়ে হেল্প করো একটু ওদের। হ্যাঁ 8 জন স্টুডেন্টের ব্যাপারটা। স্যার ওরা স্যার এই সেকশনে আছে সবাই। স্যার এই সেকশনের স্যার সিআর স্যার আপনার সাথে যোগাযোগ করবে না সবগুলো এ সেকশনে ওই স্টুডেন্টরা? জি স্যার। তাহলে তো আরো বেশি ভালো হলো। ওকে যোগাযোগ করতে বলো তো আমার সাথে। ওদের জন্য আলাদা শিডিউলে, যদি আগের ক্লাসও না বুঝে থাকে ইন্ট্রোডাকশন, ওটাও আমি বুঝাবো। আমি ওদের ডিস্টার্ব করতে চাই না। হ্যাঁ এই সেকশন স্যার ওদের ইমেল কালেক্ট করে আপনাকে দিবেন স্যার। হ্যাঁ হ্যাঁ গুড, অসুবিধা নেই, ওদের জন্য আলাদা শিডিউল করে দিবেন, ডোন্ট ওয়ারি। ওকে আজকের মতো তাহলে এখানে থাকলো। হ্যাঁ নেক্সট ক্লাসে অবশ্যই কথা হবে এগুলো নিয়ে। আরো এই জেন্ডার এগ্রিকালচারাল ফেমিনাইজেশন আর আরো কিছু কনসেপ্ট আছে, এগুলো আমি স্টাডি করাবো, করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।